তেহরানের কণ্ঠে আজ এক নতুন বার্তা। এ যেন কূটনীতির আড়ালে বাজছে যুদ্ধের ঢোল। ইরান বলছে, মধ্যপ্রাচ্য এখন আর কেবল উত্তেজনা নয়, ইসরায়েলের সঙ্গে এক প্রকৃত আঞ্চলিক যুদ্ধে নিমজ্জিত। তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কানি বলেন, এটা আর হুমকির পর্যায়ে নেই, আমরা এখন বাস্তব যুদ্ধে আছি, ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে। তিনি জানান, 2 বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনে চলছে নির্মম গণহত্যা। গাজা থেকে লেবানন, সিরিয়া থেকে ইয়েমেন, পুরো অঞ্চলেই ইসরায়েলের আগ্রাসন ছড়িয়ে পড়েছে। তার ভাষায়, হুমকি মানে ভবিষ্যতের সম্ভাবনা, কিন্তু এই আগুন তো এখন জ্বলছে। আঞ্চলিক ঐক্যের বার্তা। বাঘাই বলেন, এখন সব দেশ বুঝতে পারছে এই অঞ্চলের প্রধান বিপদ ইসরায়েল, তাই নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক বোঝাপড়া ও চুক্তি এখন সময়ের দাবি। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি বললেও হত্যাযজ্ঞ থামেনি। যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও 200 ফিলিস্তিনি নিহত, 600-রও বেশি আহত। তার অভিযোগ, যুদ্ধবিরতির গ্যারান্টাররাই এই হত্যার দায় এড়িয়ে যাচ্ছে। গণহত্যার অভিযোগ। বাঘাই জানান, গাজা অভিযানে এখন পর্যন্ত প্রায় 270 সাংবাদিক নিহত হয়েছেন, যা ইতিহাসে নজিরবিহীন। এটা যুদ্ধ নয়, এটা পূর্ণমাত্রার গণহত্যা। তিনি বলেন, জাতিসংঘ ও পশ্চিমা শক্তির নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করে তিনি সতর্ক করেন, তাদের নীরবতা ইসরায়েলকে আরও বেপরোয়া করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে প্রশ্ন উঠলে বাঘাই স্পষ্টভাবে বলেন, ওমানের মাধ্যমে কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি, কোনো আলোচনা শুরু হয়নি। তার অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্র কথায় শান্তির কথা বললেও কাজে আগ্রাসন চালাচ্ছে। জুন মাসে আমাদের দেশ মার্কিন ইসরায়েলে হামলার শিকার হয়েছে, বহু সেনা কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত। এই ক্ষত আমরা ভুলব না, তিনি বলেন। ইরানি মুখপাত্র আরও বলেন, আমরা যুক্তিসঙ্গত আলোচনায় বিশ্বাস করি, কিন্তু যুক্তরাষ্ট্র সে ভাষা বোঝে না। তিনি মার্কিন পরমাণু নীতি নিয়ে কটাক্ষ করে বলেন, ট্রাম্প বলেছেন, আমেরিকার এমন অস্ত্র আছে যা 150 বার পৃথিবী ধ্বংস করতে পারে। এই শক্তি গর্বের নয়, বরং ভয়ঙ্কর। পশ্চিমা ভণ্ডামি নিয়ে ক্ষোভ। বাঘাই অভিযোগ করেন, পশ্চিমা শক্তিগুলো একদিকে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে হুমকি বলে, অন্যদিকে নিজেরা অস্ত্র বিস্তারের চুক্তি লঙ্ঘন করে চলছে। তিনি বলেন, তাদের মুখে নীতি, হাতে আগুন। বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ। ইরান এখন কেবল প্রতিরোধের প্রতীক নয়, বরং এক নতুন আঞ্চলিক ভারসাম্যের কেন্দ্রবিন্দু। বাঘাই বলেন, আমরা দেখি সিরিয়া, সুদান, লিবিয়া, যেখানে যেখানে মার্কিন হস্তক্ষেপ হয়েছে সেখানেই ছড়িয়েছে বিশৃঙ্খলা। তার ভাষায়, মাদক বা সন্ত্রাস দমনের নামে সার্বভৌমত্ব লঙ্ঘনের অধিকার কারণে। শেষে তিনি সতর্ক করেন, যদি ন্যায় বিচার নীরব থাকে তাহলে অন্যায়েরই শাসন কায়েম হবে। তেহরানের বার্তা স্পষ্ট, ইরান আর প্রতিক্রিয়া জানাচ্ছে না, নেতৃত্ব নিচ্ছে। আর এই যুদ্ধে কথার চেয়ে দৃঢ় তাদের অবস্থান, আমরা থামব না। নেতানিয়াহুর পুরনো শত্রু ফিরে এসেছে, হিজবুল্লাহ নতুন শক্তিতে। বৈরুতের আকাশ এখন রহস্যের ধোঁয়ায় ঢাকা। হিজবুল্লাহ, যাকে কেউ শেষ হয়ে গেছে ভেবেছিল, আবার অস্ত্রের গর্জনে উঠে এসেছে। ইরানের নজরদারিতে এই গোপন পুনর্নির্মাণ চলছে নিঃশব্দে, কিন্তু শক্তির সাথে। ইসরায়েল ইতিমধ্যেই লেবাননে 1000-এরও বেশি হামলা চালিয়েছে, কিন্তু হিজবুল্লাহর রহস্যময় পুনর্গঠন থামানো যায়নি। ক্ষেপণাস্ত্র, ড্রোন, কামান সবই নতুন করে মজুত হচ্ছে। কিছু অস্ত্র সিরিয়া এবং সমুদ্রপথে আসে, অন্যগুলি তৈরি হচ্ছে স্থানীয় কারখানায়। যুদ্ধবিরতির শর্ত সত্ত্বেও হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ থেকে পুনর্নির্মাণে স্থানান্তরিত হয়েছে। লেবাননের রাজনৈতিক দৃশ্যপটে উত্তপ্ত। রাষ্ট্রপতি জোসেফ আউন এবং প্রধানমন্ত্রী নওয়াফ সালাম পুরো দেশব্যাপী নিরস্ত্রীকরণ সমর্থন করেছেন, কিন্তু বাস্তবে অগ্রগতি শুধুমাত্র লিটানি নদীর দক্ষিণে সীমিত। হিজবুল্লাহ অন্যত্র শক্তিশালী এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী। দেশটি যেন সিঞ্চিত এক শ্বাসরুদ্ধ পরিস্থিতির মধ্যে, যেখানে কোনো ভুল পদক্ষেপ নতুন সংঘাতের আগুন জ্বালাতে পারে। হিজবুল্লাহ নেতা নাইম কাশেম স্পষ্ট বলেছেন, লেবানিজ সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় থাকা উচিত, কিন্তু গ্রুপকে নিরস্ত্র করার যে কোনো প্রচেষ্টা প্রতিরোধ করা হবে। এই বক্তব্য যেন ইঙ্গিত দিচ্ছে হিজবুল্লাহ থামবে না। আরব গোয়েন্দা সংস্থাগুলি বলছে, হিজবুল্লাহ এখন বিকেন্দ্রীভূত কাঠামোর দিকে ফিরে যাচ্ছে। 1980-এর দশকের মতো নতুন যোদ্ধাদের নিয়োগ, স্থানীয় শক্তি ব্যবহার এবং গোপন পরিকল্পনা সবই পুরনো কৌশলের পুনর্জন্ম। ভারী ক্ষতি সত্ত্বেও তারা বিশ্বাস করে ইরানের সমর্থনে পুনর্গঠিত হওয়া সম্ভব।
হামাসও গাজায় একই পথে হাঁটছে। ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার অধীনে তারা নিরস্ত্রীকরণে অস্বীকৃতি জানিয়েছে। দুই গোষ্ঠী মার খেয়েছে, কিন্তু রাজনৈতিকভাবে স্থিতিশীল এবং সামরিকভাবে সক্রিয়। প্রতিরোধের এই আয়না দেখাচ্ছে যে বল প্রয়োগ করে নিরস্ত্রীকরণ কার্যকর নয়। ইসরায়েলের আকাশে ড্রোন এখন ক্রমাগত উঠছে। 500টিরও বেশি কামান হামলা হয়েছে বৈরুত এবং দক্ষিণে। 60,000 মানুষ এখনো বাস্তুচ্যুত। তহবিলের সংকটে পুনর্নির্মাণ স্থগিত। কিন্তু সব হতাশা সত্ত্বেও হিজবুল্লাহ শক্তিশালী। তাদের অস্ত্রাগার পুনর্গঠিত, তাদের রাজনৈতিক প্রভাব অটুট। নেতানিয়াহুর জন্য হুঁশিয়ারি, গাজা ও বৈরুত দুপাশ থেকেই হুমকি। হিজবুল্লাহ কেবল একটি গোষ্ঠী নয়, এটি একটি শক্তিশালী রাজনৈতিক এবং সামরিক শক্তি, যা কখনো সহজে চাপে আসে না। ইসরায়েলের আকাশে তার অস্ত্রের ঝড়, লেবাননের রাজনীতির ধোঁয়া এবং ইরানের নীরব সমর্থন, সব মিলিয়ে এখনও এক রোমাঞ্চকর খেলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো পক্ষপাতহীন মধ্যস্থতাকারী নয়, বরং তারা আগ্রাসন ও এর সম্প্রসারণকে সমর্থন করে। তিনি উল্লেখ করেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন লেবানন সেনাবাহিনীকে ইসরায়েলকে মোকাবিলার নির্দেশ দিয়েছেন, যা জাতীয় দায়িত্ব পালনের প্রতিফলন। লেবাননের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গে শেখ কাসেম বলেন, যুক্তরাষ্ট্র মিথ্যাভাবে দাবি করছে যে তারা এই দেশের সমস্যা সমাধানের চেষ্টা করছে, কিন্তু প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র কোনো নিরপেক্ষ মধ্যস্থতাকারী নয়, বরং আগ্রাসনকে সমর্থন করে এবং তা লেবাননে ছড়িয়ে দিতে চায়। তিনি আরও বলেন, ভয় দেখিয়ে আমাদের অবস্থান বদলানো যাবে না। আমরা আত্মসমর্পণ বা পরাজয়ের পক্ষে নই এবং কখনো তা মেনে নেব না। হিজবুল্লাহ মহাসচিব বলেন, ইসরায়েল হয়তো কোনো এলাকা দখল করতে পারে, কিন্তু তারা লেবাননের ভূমি দীর্ঘস্থায়ীভাবে দখল করে রাখতে পারবে না। আমরা কারো কাছ থেকে নির্দেশ নিইনি এবং লেবাননকে শত্রুদের ইচ্ছামতো গড়া আমরা কখনোই মেনে নেব না। ইরানের ক্ষেপণাস্ত্রে ভেঙে গেল ইসরায়েলের অজেয় ভাবমূর্তি। রাতের আকাশে হঠাৎই আগুনের ফুলকি। এক মুহূর্তে নিস্তব্ধতা ভেঙে গর্জে উঠল বিস্ফোরণের শব্দ। ইসরায়েলের সামরিক ঘাঁটির বুক চিরে গিয়ে পড়েছিল ইরানের ক্ষেপণাস্ত্র, একেবারে নিখুঁত নিশানা। মুহূর্তেই চূর্ণ হলেও ইসরায়েলের অহংকার, ভেঙে পড়েছিল তাদের বহুল প্রচারিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যে ইসরায়েলকে এতদিন অজেয় ভাবা হতো, সেই দুর্গই এখন ধুলোয় মিশে যাচ্ছে ইরানের হাত ধরে। ইতিহাস যেন লিখে দিল নতুন সমীকরণ, ইসরায়েল দুর্বল, ইরান অদম্য। ইরানের ঘোষণা। এই চমকপ্রদ তথ্য জানালেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে। তার কণ্ঠে ছিল দৃপ্ততা। আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি উন্নত ক্ষেপণাস্ত্রই ইতিহাস করেছে। আমরা শুধু প্রতিরক্ষা করি না, আমরা প্রতিপক্ষকে পরাস্ত করতেও সক্ষম। ইরানের সংসদ ও প্রতিরক্ষা কর্মকর্তাদের উপস্থিতিতে এক বৈঠকে তিনি আরও স্পষ্ট করেন, এই যুদ্ধ প্রমাণ করে দিয়েছে ইসরায়েল মোটেও অজেয় নয়, বরং আঞ্চলিক সমীকরণের মূল চালিকা শক্তি হয়ে উঠছে ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। ইসরায়েল ভেবেছিল পশ্চিমা সহায়তায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অটল, কিন্তু বাস্তবতা অন্য কিছু বলছে। ইরানের হামলায় কার্যত ভেঙে পড়েছে সেই সব প্রতিরক্ষা বুদ্ধ। যুক্তরাষ্ট্র, ইউরোপ সব মিলিয়েও তারা রক্ষা করতে পারেনি ইসরায়েলের আকাশ। অর্থাৎ কথিত অবৈধ ইসরায়েল আসলে এক দুর্বল বাস্তবতায় দাঁড়িয়ে আছে। 13 জুন ইসরায়েল আক্রমণ চালায় ইরানের উপর। মাত্র 12 দিনের আগ্রাসনে প্রাণ হারায় 1000-এরও বেশি মানুষ। এর কিছুদিন পর 22 জুন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে নেমে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে। কিন্তু পাল্টা জবাবে খেলা ঘুরে যায়। ইরান এমন শক্তি প্রদর্শন করে যা হতবাক করে তোলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে। অবশেষে তারাই বাধ্য হয় যুদ্ধবিরতির আহ্বান জানাতে। ইরানের শক্তি। আজকের ইরান আর আগের মতো নয়। দেশীয় প্রযুক্তি, আধুনিক ক্ষেপণাস্ত্র আর দৃঢ় প্রকল্পে তারা গড়ে তুলেছে নতুন বাস্তবতা। ইরানের সংসদ সদস্যরা সশস্ত্র বাহিনীর সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন। তারা প্রতিশ্রুতি দিয়েছেন সামরিক প্রযুক্তির প্রতিটি অগ্রগতিতে থাকবে অব্যাহত সমর্থন। ইরান তাই কেবল প্রতিরক্ষায় সীমাবদ্ধ নয়, তাদের ক্ষেপণাস্ত্র এখন প্রতিপক্ষের অহংকার ভেঙে দেওয়ার হাতিয়ার। ধ্বংসস্তূপের ভেতর দাঁড়িয়ে আছে এক নতুন বার্তা, ইসরায়েল মোটেও অজেয় নয়। ইরানের প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, যদি আবারও সীমান্তে আগ্রাসন চালানো হয়, তবে সেই জবাব আসবে আধুনিক ক্ষেপণাস্ত্র থেকে। এমন জবাব যা মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দিতে পারে প্রতিটি দুর্গ, প্রতিটি গর্ব।
ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখার্চি বলেছেন, জাতীয় ঐক্য, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির প্রজ্ঞাপন নেতৃত্ব এবং সেনাবাহিনীর শক্তি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে ইরানের বিজয়ের মূল উপাদান। তিনি আবারও স্মরণ করিয়ে দেন, আল্লাহর ওপর ভরসা, নেতার প্রজ্ঞাবান নেতৃত্ব, জনগণের সর্বাত্মক সমর্থন এবং সশস্ত্র বাহিনীর অক্লান্ত প্রচেষ্টা ছিল এই বিজয়ের প্রধান চালিকা শক্তি। সেনা মুখপাত্র আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সর্বশক্তি দিয়ে দেশের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সর্বদা প্রস্তুত। ভেনেজুয়েলা যুদ্ধের কিনারায়, পুতিন প্রস্তুত, মার্কিন যুক্তরাষ্ট্র হুঁশিয়ার। কারাকাসের আকাশ এখন উত্তেজনার ধোঁয়ায় ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে ভেনেজুয়েলার সামরিক স্থাপনায় আঘাত করতে পারে, এমন খবর ছড়িয়ে দিয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইতিমধ্যেই রাশিয়া, চীন ও ইরানের কাছে সাহায্যের আবেদন করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের জন্য প্রস্তুত এবং তিনি মাদুরোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে রয়েছেন। রাশিয়ার বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, তারা কারাকাসের সঙ্গে নিয়মিত যোগাযোগে রয়েছে এবং যে কোনো হুমকির প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত। মাদুরো বলছেন, চেভেজের সময় কেনা সমস্ত ভারী অস্ত্র এখনও আমাদের হাতে রয়েছে। পুতিন, রাশিয়া, চীন এবং বিশ্বস্ত বন্ধুদের সাহায্যে ভেনেজুয়েলার শান্তি নিশ্চিত করার শক্তি আমাদের আছে। এই 10 সপ্তাহের ইম্পেরিয়াল হুমকির মধ্যেও আমরা শান্তিতে ধৈর্য নিয়ে আমাদের কাজ করেছি, তবে হঠাৎই উত্তেজনা বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামি হেরাল্ড জানিয়েছে, পরিকল্পিত আকাশ হামলা কয়েকদিনের মধ্যে বা এমনকি কয়েক ঘন্টার মধ্যেই হতে পারে। লক্ষ্য হবে মাদুরোর নেতৃত্বাধীন ড্রাগ দস্যু সংস্থার সামরিক স্থাপনাগুলো। কিন্তু প্রেস কনফারেন্সে ডোনাল্ড ট্রাম্প তা অস্বীকার করেছেন। এদিকে মাদুরো রাশিয়ার কাছে রাডার সিস্টেম, ক্ষেপণাস্ত্র, বিমান মেরামত এবং প্রতিরক্ষা হালনাগাদ করার অনুরোধ পাঠিয়েছেন। চীনের সঙ্গে সম্প্রসারণকৃত সামরিক সহযোগিতা এবং ইরানের কাছ থেকে ড্রোন, জিপিএস স্ক্র্যাম্বলিং এবং শনাক্তকরণ যন্ত্র চাওয়া হয়েছে। রাশিয়া অবশ্য শুধুই অস্ত্র সরবরাহ করছে না, তারা ইতোমধ্যেই ভেনেজুয়েলার তেল ও গ্যাসে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ ধরে রেখেছে। মাদুরোর প্রধান সমর্থক হিসেবে রাশিয়ার ভূমিকা এখন নজর কাড়া। বিশ্লেষকরা বলছেন, পুতিনের জন্য যুক্তরাষ্ট্রের বাহিনী ক্যারিবিয়ানে স্থানান্তর ইউরোপে তার মনোযোগ বিভ্রান্ত করছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইউএসএস জেরাল্ড ফোর্ডকে ক্যারিবিয়ানে পাঠিয়েছে, আর রাশিয়ার সের্গে ল্যাভরভ মার্কিন উত্তেজনা বাড়ানোর চেষ্টা নিয়ে সতর্ক করেছেন। মাদুরো জানিয়েছেন, রাশিয়ার অস্ত্রের বেশিরভাগই এখন পুরনো বা কার্যকর নয়, তাই 3 বছরের প্রতিরক্ষা অর্থায়ন পরিকল্পনার জন্য রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান রোস্টেকের কাছে আবেদন করেছেন। যুদ্ধের আগুন ভেনেজুয়েলার আকাশে ঘনিয়ে আসছে। রাশিয়া, চীন এবং ইরান মিলে মাদুরোর শক্তি আরও বাড়িয়ে তুলছে। এই পরিস্থিতি শুধু ভেনেজুয়েলার জন্য নয়, আন্তর্জাতিক রাজনীতির মানচিত্রেও বড় ধাক্কা দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ইরান 4 শক্তির ছায়ায় ভেনেজুয়েলা যেন এখন বিশ্বের নতুন উত্তেজনার কেন্দ্রবিন্দু। এখানে শুধু অস্ত্রের লড়াই নয়, রাজনৈতিক কূটনীতি, আন্তর্জাতিক হুমকি এবং শক্তির প্রতিযোগিতাও আছে। ইতিহাস সাক্ষী, যখন মহাশক্তিরা একসঙ্গে হুঁশিয়ারিতে আছেন, তখন ছোট দেশগুলো তাদের কৌশল এবং স্থিতিশীলতার মাধ্যমে নিজেকে রক্ষা করে। মাদুরো তা দেখাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ভেনেজুয়েলার ভেতরে আঘাত হানার বিষয়টি বিবেচনা করছেন না। ভেনেজুয়েলার উপকূলবর্তী দক্ষিণ ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক সমাবেশ জোরদার করার মধ্যে তিনি কথা বললেন। এটি তার নিজের মন্তব্যের বিপরীত, লিখেছে আল জাজিরা। যুক্তরাষ্ট্র দক্ষিণ ক্যারিবীয় সাগরে যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও কয়েক হাজার সেনা মোতায়েন করেছে। বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড দক্ষিণ ক্যারিবীয় সাগরের পথে আছে। ভাঙা ইটের স্তূপ থেকে উঠে আসছে ইরানের পরমাণু স্বপ্ন। আকাশ নিস্তব্ধ, বাতাসে ধোঁয়ার কটু গন্ধ। ইরানের পরমাণু স্থাপনাগুলো ভস্মীভূত ধ্বংসস্তূপে পড়ে আছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ক্ষত বিক্ষত হয়েছে সেই গবেষণাগারগুলো, যেগুলো একদিন বিশ্বের সামনে ইরানের শক্তির প্রতীক হয়ে উঠতে পারত। কিন্তু সত্যিই কি ইরান থেমে গেছে? না, ধ্বংসস্তূপের নিচ থেকে আবারও জেগে উঠছে ইরানের উচ্চাকাঙ্ক্ষা। তেহরান নতুন করে গোপন শক্তি সঞ্চয়ের পথে হাঁটছে। ভাঙা ল্যাবরেটরির ভেতরে আবারও নীরবে বাজছে পরমাণু বোমা তৈরির সুর।
ইসরায়েল ভেবেছিল একসাথে যুক্তরাষ্ট্রের আঘাত আর নিষেধাজ্ঞার চাপে ভেঙে পড়বে ইরান, কিন্তু ইতিহাস বলে ইরানকে ভাঙা যায় না। যতবার চূর্ণ করা হয়েছে ততবার সে আগুনের ফুলকি হয়ে জেগে উঠেছে। ইসরায়েলের ভয়, ইসরায়েলের ভেতরে এখন গভীর আতঙ্ক। তারা জানে ইরান যদি সত্যিই আবারও পরমাণু বোমার পথে হাঁটে তাহলে সবচেয়ে অরক্ষিত হয়ে পড়বে তারাই। কারণ একবার যদি ইরান সেই শক্তি হাতে পায়, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য মুহূর্তেই ভেঙে যাবে, আর তখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ মানে হবে দুঃস্বপ্ন। এই আশঙ্কাতেই দখলদাররা আবারও নতুন হামলার ছক আঁকছে, কিন্তু ইরানও বসে নেই। তেহরানের সংসদীয় স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ সতর্ক করেছেন, আবারও হামলা হলে ইরান এবার 12টি নতুন অঞ্চলে পাল্টা আঘাত হানবে। এই ইঙ্গিত শুধু ইসরায়েলের জন্য নয়, বরং যুক্তরাষ্ট্র এবং ইউরোপের জন্য। অর্থাৎ এবার যদি যুদ্ধ শুরু হয়, তার আগুন শুধু তেল আবিব তেহরান সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে পশ্চিমা শক্তির হৃদয়ে। জেনেভায় ইরান ও ইউরোপীয় শক্তি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্যের আলোচনাও কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। নিষেধাজ্ঞা, চাপ আর গোপন চুক্তির কথা বলা হলেও সমাধান আসছে না। আর যতদিন সমাধান আসবে না, ততদিন যুদ্ধের ঝুঁকি বাড়বে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা। ইরানের শক্তি, ইরানের ইতিহাসে একটি শিক্ষা স্পষ্ট: চাপ যত বাড়ে, প্রতিরোধ তত শক্ত হয়। ইরান শুধু ভূখণ্ড নয়, এটি এমন এক জাতির নাম যারা শতাব্দীর পর শতাব্দী আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে থেকেছে। আজও তারা সেই শক্তি দেখাচ্ছে। ভাঙা গবেষণাগারের ধুলো মুছেই তারা বলছে, আমাদের পরমাণু স্বপ্ন কেউ থামাতে পারবে না। ধোঁয়ায় ঢাকা মধ্যপ্রাচ্যের আকাশে বাজছে যুদ্ধের দামামা। একদিকে ইসরায়েলের ভয় আর প্রস্তুতি, অন্যদিকে ইরানের সতর্কবার্তা। এবার আঘাত হলে আমরা থেমে থাকব না। ফাইন্যান্সিয়াল টাইমস ইতিমধ্যেই সতর্ক করেছে, যে কোনো মুহূর্তে ইসরায়েল ও ইরানের যুদ্ধ আবারও শুরু হতে পারে। প্রশ্ন একটাই, এবারের যুদ্ধ কি আগের মতো সীমাবদ্ধ থাকবে, নাকি এবার আগুন গিয়ে ছুঁবে পশ্চিমা শক্তির ভূখণ্ডেও? মধ্যপ্রাচ্যের বুকে তাই আবারও প্রতিধ্বনি, ইরান প্রস্তুত। রাত জাগা আকাশে এক শব্দ ঘুম ভেঙে দিল, 24 ঘন্টার আলটিমেটাম। মার্কিন প্রস্তাব, মিশর ও কাতারের মধ্যস্থতা, কিন্তু হামাস বলল, আমরা এখানেই থাকব। সাম্প্রতিক ঘটনাগুলি গাজা পশ্চিমা দুনিয়াকে নড়ে চড়ে বসিয়েছে। ওয়াশিংটন গাজার ইসরায়েলি নিয়ন্ত্রিত অংশ থেকে হামাস যোদ্ধাদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে। মিশর ও কাতার ওই পরিকল্পনা অনুমোদন করে বার্তাটি হামাসের কাছে পৌঁছে দেয়। মার্কিন আইনি ভাষায় সেটা ছিল এক ধরনের মানবিক বহির্গমন। সরিয়ে নেওয়ার জন্য 24 ঘন্টা, সময়সীমা রাত 8টায় শেষ। তারপরে ইসরায়েল চাইলে অভিযান পুনরায় শুরু করতে পারবে। ঢাল তলোয়ারের মতো দ্রুত হামাস প্রস্তাবটি প্রত্যাখ্যান করে দিয়েছে। তারা সিদ্ধান্ত নিল স্থায়ীভাবে গাজায় থেকে লড়াই চালাবে। নিঃশেষে এসব সিদ্ধান্তে উদ্ঘাটন করে দিয়েছে মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতা, যেখানে বাহ্যিক চাপ আর দরাদরি সবকিছুকে পেছনে ফেলে অভ্যন্তরীণ শক্তি ও অদম্যতা প্রাধান্য পাচ্ছে। কেন হামাস এমন সিদ্ধান্ত নিল? কারণ তাদের কাছে কেবল ইচ্ছা শক্তিই নেই, আছে মাঠের শক্তি। গাজার ভূগর্ভস্থ টানেলগুলো, হাজারো সুসংগঠিত যোদ্ধা, স্বল্প দূরত্বের রকেট ও ক্লান্তিকর অবরোধের বিরুদ্ধে জনগণের একাকিত্ব, এসবই তাদের শক্তি। আইডিএফ এর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, খান ইউনিসের কাছে এখনো টানেলে কয়েক ডজন ভয়ঙ্কর যোদ্ধা লুকিয়ে আছে। তারা টানেল থেকেই বেরিয়ে আচমকা আঘাত করতে সক্ষম, আর এটা ইসরায়েলের কাছে বড় সেই ঝুঁকি। টানেল ব্যবস্থায় হামাসের কৌশল পুরনো নয়, বরং পরীক্ষিত। সম্প্রতি অভিযোগ উঠেছে, একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে হামাসের যোদ্ধারা একজন আইডিএফ সৈন্যকে হত্যা করেছে। আইডিএফ তার যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে অভিহিত করে এবং প্রতিশোধে প্রায় 20টি বিমান হামলা চালায়। এ কারণে আবেগ চড়েছে এবং বৈরিতা নতুন করে জ্বলে উঠেছে। এমন পরিস্থিতিতে হামাসের প্রত্যাখ্যান কেবল কৌশলগত নয়, এটি রাজনৈতিক ও নৈতিক দাবি। তারা বলছে, সরার মানে আত্মসমর্পণ। গাজার জনগণ তাদেরই লড়াকু শক্তির আস্থা কেন্দ্র। এছাড়াও তারা জানে যে যারা চলে যাবে তাদের পুনর্বাসন নেই। গাজায় উপস্থিত থেকে যুদ্ধ ও রাজনীতি দুটোতেই অংশগ্রহণ করাই তাদের কৌশল। অপরদিকে ইসরায়েলের উচ্চপদস্থ রাজনৈতিক ও সামরিক নেতারা দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন, যদি হামাস সিজ ফায়ার ভাঙে তারা শক্তিশালী মোকাবিলায় জবাব দেবেন। মার্কিন প্রেসিডেন্টও ইসরায়েলের পাশে রয়েছে।
তিনি বলছেন, হামাসের আচার আচরণ কতটা গ্রহণযোগ্য তাও দেখুন। এইসব মিলিয়ে যুদ্ধবিরতি এখন ভঙ্গুর। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সতর্ক করে বলেছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে, আর এই অবস্থায় তারা নীরব থাকবে না। একই সঙ্গে চলমান এই আগ্রাসনের জন্য দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে সশস্ত্র সংগঠনটি। সংবাদ মাধ্যম আল মায়াদিন বলছে, হামাস নিশ্চিত করেছে যে প্রতিরোধ বাহিনী ইসরায়েলকে নতুন কোনো হুমকি চাপিয়ে দেবে না। সংবাদ মাধ্যম আল মায়াদিন বলছে, হামাস নিশ্চিত করেছে যে প্রতিরোধ বাহিনী ইসরায়েলকে নতুন কোনো হুমকি চাপিয়ে দিতে দেবে না। সংগঠনটি সতর্ক করে দিয়েছে, সাম্প্রতিক হামলাগুলো গাজা যুদ্ধবিরতি চুক্তির মারাত্মক লঙ্ঘন। হামাস দখলদার বাহিনীকে এই বিপজ্জনক পরিস্থিতি ও এর পরিণতির জন্য সম্পূর্ণভাবে দায়ী করে সতর্ক করে বলেছে, ইসরায়েলের অব্যাহত আগ্রাসন দুর্বল যুদ্ধবিরতি চুক্তিটিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। দ্বিতীয় ইরানে রূপ নিচ্ছে ইয়েমেন। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর আঘাতে দুশ্চিন্তায় ইসরায়েল। আকাশ শান্ত ছিল, কিন্তু সেই শান্তির আড়ালে জমে উঠছিল ঝড়। 22 আগস্টের গভীর রাতে তেল আবিবের আকাশ হঠাৎই চিরে গেল এক প্রচণ্ড বিস্ফোরণে। মুহূর্তে আলো ঝলসে উঠল শহরের অন্ধকারে, কেঁপে উঠল গোটা নগরী। প্রথমে ভেবেছিল ইরান হয়তো আবার আঘাত হেনেছে, কিন্তু না, এবারের আঘাত এসেছে দক্ষিণ থেকে, ইয়েমেন থেকে। যে ইয়েমেনকে এতদিন কেবল গৃহযুদ্ধ পীড়িত দুর্বল বিদ্রোহী রাষ্ট্র হিসেবে দেখা হতো, সেই ইয়েমেনই আজ পরিণত হচ্ছে দ্বিতীয় ইরানে। আর ইসরায়েলের জন্য এটাই সবচেয়ে বড় দুঃস্বপ্ন। অস্ত্রের নাম শোনা মাত্রই ভীতি। হুথি যোদ্ধারা এবার ব্যবহার করেছে এমন এক অস্ত্র যা এতদিন কেবল পরাশক্তিদের হাতে দেখা যেত, ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র ভূমি থেকে 8000 মিটার উঁচুতে উঠে গিয়ে আকাশেই বিভক্ত হয় অসংখ্য ছোট বোমায়। এরপর সেই বোমাগুলো কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। ফলাফল ভয়াবহ ধ্বংসযজ্ঞ। ইসরায়েলের 4 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, থার্ড আয়রন ডোম, অ্যারো ও ডেভিড স্লিং একটিও আটকাতে পারেনি এই ক্ষেপণাস্ত্র। আকাশে নয়, মাটিতে নয়, শহরের মাঝখানে বিস্ফোরণ হয়ে গেছে। ইসরায়েল ভেবেছিল তাদের প্রতিরক্ষা প্রযুক্তি পৃথিবীর সেরা, কিন্তু ইয়েমেন প্রমাণ করল তাদের কাছে এখন এমন অস্ত্র আছে যা এই সব প্রতিরক্ষাকেও অকার্যকর করে দেয়। এটা শুধু বিস্ফোরণ নয়, এটা ছিল এক ঘোষণা যে ইয়েমেন আর কেবল গেরিলা যোদ্ধার আস্তানা নয়, তারা এখন আধুনিক প্রযুক্তি হাতে সজ্জিত এক ভয়ঙ্কর সামরিক শক্তি। ইরানের ছায়া। বিশ্লেষকরা বলছেন, ইরানের হাত ছাড়া ইয়েমেনের হাতে এই অস্ত্র আসা অসম্ভব। কারণ এর আগে কেবল যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন আর ইরানের কাছে এই প্রযুক্তি ছিল। মাত্র 12 দিনের সংঘাতে একই ধরনের অস্ত্র ব্যবহার করে তেহরান ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছিল, আর এবার সেই একই অস্ত্র ইয়েমেনিদের হাতে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে এখন ইরানের দ্বিতীয় অবয়ব হয়ে উঠেছে ইয়েমেন। বিশ্বের প্রতিক্রিয়া। হুথিদের এই আঘাত আন্তর্জাতিক মহলে তীব্র আলোড়ন তুলেছে। কেউ বলছে এটা এক ভয়ঙ্কর পরিস্থিতি যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে বিপদে ফেলবে। আবার কেউ কেউ বলছে ইসরায়েল ও তার মিত্ররা অবশেষে চাপের মুখে পড়বে, কারণ হুথিদের আঘাত দেখিয়ে দিল তাদের থামানো আর সহজ নয়। বিপজ্জনক বাস্তবতা। ক্লাস্টার অস্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো যুদ্ধ শেষ হলেও ঝুঁকি শেষ হয় না। অনেক ছোট বোমা বিস্ফোরিত না হয়ে মাটিতে পড়ে থাকে। অর্থাৎ ইয়েমেনিদের এই আঘাত শুধু সামরিক কৌশল নয়, এটি ছিল ইসরায়েলকে মানসিকভাবে ভেঙে দেওয়ার প্রচেষ্টা। ইসরায়েলের রাত কেঁপে উঠেছে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রে। 4 স্তরের প্রতিরক্ষা ভেদ করে আঘাত এনেছে এমন এক অস্ত্র যার কথা শুনলেই আতঙ্কিত হয় মহাশক্তিরা। হুথিরা জানিয়ে দিল তাদের থামানো যাবে না। ইরানের ঝড়ো অভিযান। সীমান্তে মোসাদ এজেন্ট ধ্বংস, জব্দ আমেরিকান অস্ত্র। আকাশে ভোরের আলো ফুটতেই সীমান্তের বাতাসে ভেসে এলো গর্জন। সিস্তান ও বেলুচিস্তানের মাটিতে যেন বজ্রপাত হলো একসাথে। ইরানের বিপ্লবী গার্ডস IRGC আর গোয়েন্দা বাহিনী নেমে এলো এমন এক অভিযানে যা শুনলেই ইসরায়েলের মিত্ররা কেঁপে ওঠে। মোসাদের এজেন্টদের নিরপেক্ষ করা হয়েছে, আর তাদের হাতে থাকা আমেরিকান অস্ত্র গেছে ইরানের কবজায়। শত্রুর গোপন ঘাঁটিতে আগুন। ইরান শার, খাস, সারাবাদ 3টি শহর। সীমান্ত অঞ্চলের অন্ধকারে সন্ত্রাসী ঘাঁটি গেড়েছিল ইসরায়েল সংযুক্ত বন্দুকধারীরা, কিন্তু তাদের ঘুম ভাঙল ভোরের আগে।
সমন্বিত অভিযানে ঝাঁপিয়ে পড়ল আইআরজিসি গ্রাউন্ড ফোর্স আর ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। মুহূর্তেই শুরু হলো গোলাগুলি, বিস্ফোরণ আর ধ্বংসযজ্ঞ। ফলাফল, মাত্র কয়েক ঘন্টার লড়াইয়ে ১৩ জন জঙ্গি নিহত, অনেকে ধরা পড়ল জীবিত। ব্যর্থ হলো ৩টি বড় হামলা। শুধু নিহত আর গ্রেপ্তারি নয়, ইরানি নিরাপত্তা বাহিনী জানিয়েছে এই অভিযানে ব্যর্থ করে দেওয়া হয়েছে ৩টি বড় পরিকল্পিত হামলা। সীমান্তের এক পাশে পাকিস্তান, অন্য পাশে অশান্ত বেলুচিস্তান। এই অঞ্চলটিকে টার্গেট করে তাণ্ডব চালাতে চেয়েছিল জঙ্গিরা, কিন্তু ইরানের গোপন চোখে সেই পরিকল্পনা ধরা পড়ল আগে। যা ঘটল তা যেন সিনেমার দৃশ্য। ভোরের অন্ধকারে গোপন কণ্ঠস্বর, ঝলসে ওঠা ট্রেজার বুলেট আর একের পর এক বিস্ফোরণে শত্রু ঘাঁটির পতন। শত্রুর হাতে বিদেশি অস্ত্র। অভিযান শেষে জব্দ হলো এক ভয়ঙ্কর ভান্ডার। আমেরিকান তৈরি M4 ও M60 রাইফেল, আরপিজি লঞ্চার, বিস্ফোরক ভেস্ট, এমনকি হাতে গোনা গ্রেনেড। সব মিলিয়ে স্পষ্ট হলো এরা কেবল সাধারণ দস্যু নয়, বরং এক আন্তর্জাতিক নেটওয়ার্কের অংশ। প্রেস টিভির ভাষায়, এই জঙ্গিদের হাতে থাকা অস্ত্রই প্রমাণ করে তাদের যোগসূত্র। ইরানের শক্তির নতুন বার্তা। ইরান শুধু লড়াই করছে না, লড়াইয়ের পরও ছড়িয়ে দিচ্ছে বার্তা। সেনাবাহিনী নিশ্চিত করেছে তাদের সাফল্য শুধু বন্দুকধারী ধ্বংস নয়, বরং সীমান্তকে আরও নিরাপদ করা। ইরানের প্রধান স্টাফ আব্দুর রহিম মুসাভি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরকে ফোনে জানালেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে সীমান্তের উভয় পাশে যৌথ পদক্ষেপ জরুরি। অর্থাৎ ইরান শুধু নিজেকে রক্ষা করছে না, বরং পুরো অঞ্চলের নিরাপত্তার ভার কাঁধে নিচ্ছে। এর আগে গোয়েন্দারা দক্ষিণ পূর্বে আরেকটি সেল ধ্বংস করেছে। সেখানে ৬ জঙ্গি নিহত, ২ জন বন্দী। আরেকটি চমক, সেলটির সবাই ছিল বিদেশি যোদ্ধা, তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র। এক কথায়, সীমান্তের মাটি আজ ইরানের শত্রুদের জন্য এক মৃত্যুকূপ। ভোরের আলোয় যখন সাধারণ মানুষ ঘুম ভাঙাচ্ছিল, তখন সীমান্তের অন্য প্রান্তে ইতিহাস লিখছিল ইরানের যোদ্ধারা। বন্দুকের নল, আরপিজির ঝলকানি আর ধোঁয়ার কুণ্ডলি পেরিয়ে ইরান জানিয়ে দিল, আমরা সতর্ক, আমরা শক্তিশালী। আমাদের সীমান্ত ভেদ করার স্বপ্ন যারা দেখে, তাদের জন্য অপেক্ষা করছে কেবল ধ্বংস। সিস্তান ও বেলুচিস্তানের এই অভিযান কেবল একটি সামরিক সাফল্য নয়, এটি ছিল শক্তির প্রদর্শনী। বার্তা স্পষ্ট, ইরান এখন শুধু প্রতিরোধ নয়, আক্রমণের অগ্রদূত। অন্ধকার রাত, গাজার আকাশে নিস্তব্ধতা, কিন্তু সেই নীরবতার বুক চিরে গর্জে ওঠে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন আল কাসামের বজ্রধ্বনি। ৭ জুলাই উত্তর গাজার বেইত হানুনের কৃষি জমিতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। ইসরায়েলি বাহিনীর ওপর নামল প্রতিরোধের ঝড়, আর সেদিনের হামলার ফুটেজ প্রকাশ করল হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। তাদের ভাষায় এটি ছিল ডেভিড স্টোনস অপারেশনেরই অংশ, এক জটিল, কৌশলী ও ভয়ঙ্কর আক্রমণ। আর সেই আক্রমণে ইসরায়েল স্বীকার করেছে ৫ সৈন্য নিহত, আরও অনেকে গুরুতর আহত। শুধু তাই নয়, আহতদের মধ্যে ছিলেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। লক্ষ্যবস্তু ছিল নাহাল ব্রিগেড, যারা সম্প্রতি উত্তর গাজার দায়িত্ব নিয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম নিজেরাই বলছে, এটি ছিল ৭ অক্টোবর ২০২৩-এর পর থেকে সবচেয়ে জটিল ও বিপজ্জনক আক্রমণ। ফুটেজে ধরা পড়েছে কৃষি জমিতে হঠাৎ বিস্ফোরণ, ইসরায়েলি টহল ভ্যান ও সৈন্যদল মুহূর্তেই ছিন্ন ভিন্ন। ধোঁয়ার কুণ্ডলে আকাশে মিলিয়ে যাওয়া মাত্রই শুরু হয় গুলির ঝড়, যেন নরকের দরজা খুলে দিয়েছে আল কাসাম। বেইত হানুন থেকে খান ইউনিস, গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রতিরোধ যোদ্ধাদের পদচিহ্ন। খান ইউনিসে এক অভিযানে নিহত হন কেফিউ ব্রিগেডের তরুণ কর্মকর্তা লেফটেন্যান্ট ওরি জেরলিক। মাত্র ২০ বছর বয়সেই থেমে গেল তার যাত্রা। ইসরায়েলি বাহিনীর ভেতর কেঁপে উঠল হতাশার স্রোত। আল কাসাম ব্রিগেড থামেনি। গাজার আল জাইতুন পাড়ায় তাদের পরবর্তী আঘাত। উচ্চ বিস্ফোরক আইইডি দিয়ে দুটি ইসরায়েলি ট্যাঙ্কে আঘাত হানে তারা। বিস্ফোরণের পর উদ্ধারকারী দল এগোতে আবার গর্জে ওঠে প্রতিরোধের অস্ত্র, যেন বার্তা, তোমাদের প্রতিটি পদক্ষেপে মৃত্যুর ছায়া। ২২ আগস্ট বদর মসজিদের কাছে আরও এক নাটকীয় মুহূর্ত। মেরকাভা ট্যাঙ্ক থেকে বের হওয়া মাত্র এক ইসরায়েলি সৈন্যকে মেশিন গানের গুলিতে ঝাঁঝরা করে দেয় আল কাসাম। এক টান টান শ্বাসরুদ্ধকর দৃশ্য, যা ইসরায়েলি বাহিনীকে মনে করিয়ে দেয় গাজায় প্রতিরোধ সহজেই হার মানবে না। এ লড়াই একা লড়ছে না আল কাসাম, পাশে আছে আল আকসা ব্রিগেড ও আল নাসের সালাহ আল দিন ব্রিগেড।
খান ইউনিসের উত্তরে তারা একসাথে মর্টার শেলে আঘাত হানে ইসরায়েলি সৈন্য ও সামরিক যানবাহনের উপর। আকাশ কেঁপে ওঠে গোলার বিস্ফোরণে। একইভাবে আল কুদস ব্রিগেডও ছড়িয়ে দিচ্ছে আতঙ্ক। তারা ব্যবহার করছে স্ট্যান্ডার্ড 60 মিমি মর্টার রাউন্ড, লক্ষ্য করেছে ইসরায়েলের সামরিক সরঞ্জাম। 21 আগস্ট আল কাসাম ও আল কুদসের যৌথ অ্যাম্বুশ ছিল আরও ভিন্ন মাত্রায়। গাজা শহরের আল সুজাইয়া পাড়ায় বিস্ফোরক আর ট্যাঙ্ক বিরোধী শেলে উড়িয়ে দেওয়া হয় ইসরায়েলি সাজোয়া যান। ইসরায়েল বিশ্বকে বোঝাতে চেয়েছিল হামাস দুর্বল হয়ে পড়েছে, তাদের 90% শক্তি ধ্বংস। কিন্তু বাস্তবতা উল্টো। প্রতিদিনের হামলা, প্রতিদিনের ক্ষতি প্রমাণ করছে আল কাসাম এখনো অদম্য, অপ্রতিরোধ্য। প্রতিটি আঘাত যেন আরেকটি বার্তা, আমরা বেঁচে আছি, আমরা লড়ছি, আমরা জিতব। কৃষিজমির নীরবতা ভেঙে যে বজ্রপাত নেমেছিল, সেটিই আজ প্রতিরোধের প্রতীক। ইসরায়েল যতই লৌহ কপাট টেনে রাখুক, আল কাসামের প্রতিটি আঘাত সেই কপাট চূর্ণ করছে। বেইথানুনের রাত যেন অন্ধকারে আলো হয়ে ফুটে ওঠা প্রতিরোধ, আর ইসরায়েলের চোখে আতঙ্কের ছাপ। বেইজিংয়ের বিনিয়োগে উল্টে গেল খেলা। শক্তির নতুন মঞ্চে দাঁড়ালো ইরান। মঞ্চটা যেন আগেই তৈরি ছিল। পশ্চিমা দুনিয়া যখন ইরানকে কোণঠাসা করে তুলতে চাইছে, তখন হঠাৎই দৃশ্যপট পাল্টে দিল বেইজিং। যুক্তরাষ্ট্র আর তার মিত্ররা আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থায় ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞার বোঝা চাপিয়ে রেখেছিল। ভেবেছিল এভাবে হাঁটু গেড়ে বসতে বাধ্য হবে তেহরান। কিন্তু সেই জালে আটকাল না ইরান, বরং চীনের হাত ধরে উল্টো দিক থেকে খুলে দিল শক্তির নতুন দরজা। মধ্যপ্রাচ্যের মেহের নিউজ জানিয়েছে, ইরানের বুশেহর প্রদেশে এক বিশাল সৌর বিদ্যুৎ প্রকল্পে প্রায় 70 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে চীন। সূর্যের আলো থেকে বিদ্যুতের ঝলকানি এবার হয়ে উঠছে ইরানের আত্মনির্ভরতার প্রতীক। প্রকল্পটি শুধু বিদ্যুতের নয়, কূটনীতিরও এক শক্তিশালী বার্তা, যেন দুনিয়াকে জানিয়ে দিল মার্কিন ডলারই আর একমাত্র ভরসা নয়, বিকল্প পথও আছে। আর সেই বিকল্পের নাম চীন ইরান জোট। কাহিনীর মোড়টা আরও নাটকীয়। আমেরিকার অভিযোগ, বেইজিং নাকি তেহরানের শ্যাডো ফ্লিট বা ছায়া তেলবাজি জাহাজের মাধ্যমে গোপনে তেল কিনছে। এই অভিযোগের জেরেই ওয়াশিংটন নিষেধাজ্ঞা জারি করেছে দুই দেশের জাহাজের উপর। কিন্তু বাস্তবতা হলো, নিষেধাজ্ঞার বেড়াজালকে পাশ কাটিয়ে নিজস্ব মুদ্রা ও দ্বিপাক্ষিক ব্যবস্থার মাধ্যমে বাণিজ্য চালাচ্ছে বেইজিং আর তেহরান। ট্রাম্প প্রশাসনের চোখ রাঙানি তাই আজ বেইজিংয়ের কাছে একরকম ব্যর্থ নাটকের মতো। ইরানের নবায়নযোগ্য খাত। দেশটিতে ইতিমধ্যে 750 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সৌর প্রকল্পের কাজ চলছে, যার লক্ষ্য ধাপে ধাপে 2000 মেগাওয়াট উৎপাদন। ভাবুন তো, যে দেশকে শ্বাসরুদ্ধ করে দিতে চাইছে পশ্চিমারা, সেই দেশই এখন সূর্যের আলোয় গড়ছে নিজের শক্তির সাম্রাজ্য। কিন্তু শুধু বিদ্যুৎ নয়, খেলাটা আরও গভীর। ইরান চীনের মধ্যে রয়েছে 25 বছরের প্রতিরক্ষা চুক্তি। এর অন্তরালে জ্বালানি সরবরাহের বদলে চীনের কাছ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও রসদ জোগাড় করছে তেহরান। অর্থাৎ সূর্যের আলোয় আলোকিত হচ্ছে শুধু বিদ্যুতের গ্রিড নয়, শক্তির মেরুদণ্ড। এখানেই মার্কিন প্রেসিডেন্টের কপালে ভাঁজ পড়ে, কারণ চীনের সাথেও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আজ ঝড়ো হাওয়ার মতো। উচ্চ শুল্ক, নানা নিষেধাজ্ঞা আর বাণিজ্য যুদ্ধের উত্তাপের ভেতরে যখন ওয়াশিংটন বেইজিংকে ঠেকাতে ব্যস্ত, তখন সেই চীনই ইরানের কানে ফিসফিস করে বলছে, চলো আমরা অন্য রাস্তা তৈরি করি। দৃশ্যটা যেন একেবারেই স্পষ্ট। এক পাশে ওয়াশিংটনের নিষেধাজ্ঞার হুইসেল, অন্য পাশে বেইজিং তেহরানের হাতে আঁকা নতুন রুট ম্যাপ। এক পাশে ট্রাম্পের চোখ রাঙানি, অন্য পাশে ইরানের বুশেহরে উজ্জ্বল সূর্যের হাসি। গল্পের হুক এখানে, যে ইরানকে ভেঙে ফেলার স্বপ্ন দেখেছিল পশ্চিমারা, সেই ইরানই আজ নতুন প্রযুক্তি, নবায়নযোগ্য শক্তি আর ক্ষেপণাস্ত্র সক্ষমতার সমন্বয়ে হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের অদম্য শক্তি। আর টুইস্ট, খেলার ছকটা বদলেছে। মার্কিন ডলারকে পাশ কাটিয়ে তৈরি হয়েছে এক নতুন অর্থনৈতিক বলয়। বিদ্যুতের আলোয় আলোকিত সেই বলয়ে দাঁড়িয়ে ইরান যেন ঘোষণা করছে, আমাদের হারানো যাবে না। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কাউন্ট ডাউন। ইরান বনাম ইসরায়েল। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জমছে ঝড়। যুদ্ধ থেমেছে ঠিকই, কিন্তু শান্তি আসেনি, বরং আকাশে ভেসে বেড়াচ্ছে নতুন এক দুঃস্বপ্নের পূর্বাভাস। ইসরায়েল আর ইরান, দুই প্রতিদ্বন্দ্বী শক্তি আবারও মুখোমুখি দাঁড়াচ্ছে।
প্রশ্ন একটাই, শুরু হতে চলেছে কি আরেকটি ভয়ঙ্কর যুদ্ধ? ইসরায়েল সম্প্রতি ঘোষণা করেছে তারা কিনছে আরও দুটি অত্যাধুনিক KC-46 রিফুয়েলিং বিমান। এই ধরনের বিমানের বৈশিষ্ট্য হলো এগুলো আকাশে এই যুদ্ধ বিমানকে জ্বালানি দিতে পারবে। এর মানে তেল আবিবের যুদ্ধ বিমান আর শুধু সীমান্তের ভেতর নয়, চাইলে ইরানের গভীর অঞ্চল পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে অভিযান চালাতে পারবে। বিশ্লেষকরা বলছেন এই কেনাকাটা কোনো সাধারণ প্রতিরক্ষা পরিকল্পনা নয়, বরং তেহরানকে দ্রুত আঘাত করার কৌশল। এটা নতুন কিছু নয়। গত জুনে 12 দিনের যুদ্ধে ইসরায়েলের আকস্মিক হামলায় প্রাণ হারিয়েছিল 1000-এর বেশি মানুষ। এর মধ্যে ছিলেন সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী আর শত শত নিরীহ নাগরিক। পাল্টা জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে অন্তত 32 জন ইসরায়েলিকে হত্যা করেছিল। আর তাই নতুন প্রস্তুতির শব্দ শুনেই মধ্যপ্রাচ্যের আকাশ ভারী হয়ে উঠছে। ইরানের পাল্টা শক্তি, কিন্তু শুধু ইসরায়েল নয়, ইরানও সমানতালের প্রস্তুতি নিচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ডসের প্রধান স্পষ্ট জানিয়েছেন, ইসরায়েল যদি আবার আগ্রাসন চালায় তবে এমন জবাব দেবে যা তারা কোনোদিন ভুলতে পারবে না। আরও এক ধাপ এগিয়ে প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে ঘোষণা করেছেন, ইরানের হাতে এসেছে নতুন অস্ত্র, এমন ক্ষেপণাস্ত্র যা এখনো কখনো ব্যবহার করা হয়নি। এই মিসাইলের নাম কাশিম বাসি। এটি কঠিন জ্বালানি ভিত্তিক 1200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং সবচেয়ে বড় কথা, কোনো ইলেকট্রনিক জ্যামিং বা প্রতিরক্ষা ব্যবস্থাই একে থামাতে পারবে না। নাসিরজাদে একে বলছেন ইরানের সবচেয়ে নির্ভুল সার্জিক্যাল মিসাইল। কিন্তু খেলাটা শুধু ইরান আর ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নয়। সাম্প্রতিক গোপন তথ্য ফাঁস বলছে, ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াতে নেপথ্যে সক্রিয় ভূমিকা রাখছে চীন। বিশ্লেষকরা বলছেন 2021 সালে দুই দেশের 25 বছরের কৌশলগত চুক্তির ফলে আজ ইরান এত আত্মবিশ্বাসী। প্রযুক্তি, অর্থনীতি, সামরিক সহায়তা সব মিলিয়ে তেহরানকে ঘিরে শক্তির নতুন বলয় তৈরি করছে বেইজিং। এই বাস্তবতায় ইসরায়েলের সামনে দাঁড়িয়েছে কঠিন প্রশ্ন। একদিকে ইয়েমেন, গাজা, লেবানন ও ইরাকের বিভিন্ন ফ্রন্টে তারা হিমশিম খাচ্ছে। অন্যদিকে ইরানের হাতে চলে এসেছে এমন অস্ত্র যা একবার ছুটলে আয়রন ডোম কিংবা মার্কিন প্রতিরক্ষাও আটকাতে পারবে না। তাহলে কি শুরু হয়ে গেছে যুদ্ধের নতুন কাউন্টডাউন? ইসরায়েল আকাশে জ্বালানি ভরছে, ইরান হাত মেলাচ্ছে চীনের সঙ্গে। এক পাশে আক্রমণের প্রস্তুতি, অন্য পাশে পাল্টা প্রতিশোধের শপথ। মধ্যপ্রাচ্যের আকাশ যেন দাঁড়িয়ে আছে এক নতুন বিস্ফোরণের দোরগোড়ায়। আর ইতিহাস আবারও প্রশ্ন ছুড়ে দিচ্ছে, এই যুদ্ধ কি কেবল প্রতিরক্ষার গল্প, নাকি আসছে এমন ভয়ঙ্কর সংঘাত যা বদলে দেবে গোটা বিশ্বের সমীকরণ? ইসরায়েল ও ইয়েমেনের সশস্ত্র বাহিনীর লড়াই যেন এক অবিরাম যুদ্ধের গল্প। বছরের পর বছর আকাশে বোমা ফেলা, মিসাইল চালানো, কিন্তু কিছুই বদলায় না। শক্তি সঞ্চয় করে একের পর এক মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যায় হুথিরা। ইসরায়েলের দখলদার বাহিনী এখন বুঝতে পারছে তাদের প্রতিপক্ষ শুধু শক্তিশালী নয়, ভয়ঙ্কর বটে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মিসাইল আঘাত হানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর ইলাতে। মাটির নিচে লুকিয়ে থাকা বিশাল আক্রমণকারী বাহিনীর উপস্থিতি যেন শঙ্কার সঞ্চার করে দেয়। এক সময়ের উজ্জ্বল বাণিজ্য রুট আজ বন্ধ হয়ে গেছে এবং বিদেশি কোম্পানিগুলো ব্যবসা গুটিয়ে নিয়েছে। ইসরায়েলের অর্থনৈতিক কার্যক্রম একেবারে থেমে গেছে। আর এই হামলাগুলো হুথির শক্তির এক বড় প্রমাণ। তাদের সামরিক শক্তি শুধু বেড়েই চলেছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে ভেঙে পড়েছে। তাতে কি হয়েছে? কিছুই নয়। কোটি কোটি ডলার খরচ করে ফেলা বোমাগুলো কার্যকর হয়নি। হুথি যোদ্ধারা তাদের মাটির নিচে লুকিয়ে থেকে যুদ্ধ চালিয়ে গেছে, অথচ ইসরায়েলের শক্তিশালী আক্রমণগুলো তাদের থামাতে পারছে না। ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ইসরায়েলে পৌঁছাতে না পেরে সৌদি আরবের ভেতরে আছড়ে পড়ে। 29 অগস্ট রাতে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করেনি বলে জানিয়েছে দেশটির সামরিক কর্মকর্তারা। ক্ষেপণাস্ত্রের গতিপথ শনাক্ত হলেও ইসরায়েলে কোনো সতর্কতা জারি হয়নি এবং সাইরেনও বাজানো হয়নি। হিব্রু গণমাধ্যমের খবরে বলা হয় ক্ষেপণাস্ত্রটি সৌদি ভূখণ্ডে গিয়ে পড়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। 28 অগস্ট ইসরায়েলের বিমান হামলায় বেশ কয়েকজন শীর্ষ হুথি কর্মকর্তা নিহতের দাবির পর প্রতিশোধের হুঁশিয়ারি দেয় গোষ্ঠীটি। এরপরই চালানো হয় এই ক্ষেপণাস্ত্র হামলা। অন্যদিকে ইসরায়েল এবার গোপন গুহায় হামলা চালানোর চেষ্টা করে, যেখানে হুথির শীর্ষ নেতারা লুকিয়েছিলেন।
হামলায় ইসরায়েলি বাহিনী কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং কিছু গুরুত্বপূর্ণ নেতাকে হত্যার দাবি এই হামলার পর ইসরায়েল স্বস্তির নিঃশ্বাস নেয়। কিন্তু হুথির এই শক্তিশালী নেতার মৃত্যুর পরেও তাদের সামরিক শক্তি কমেনি। হুথিরা জানাচ্ছে তাদের যুদ্ধ অব্যাহত থাকবে, কারণ তাদের রয়েছে আরও শীর্ষ নেতৃত্ব। হুথির প্রেসিডেন্ট আল রাহু নিহত হলেও তাদের সামরিক কার্যকলাপ কোনোভাবেই ব্যাহত হবে না। হুথির বাহিনী এখন শক্তিশালী এবং তাদের অনেক শীর্ষ নেতা বেঁচে আছেন। তবে সবচেয়ে বড় টুইস্ট হলো আব্দুল মালেক আল হুথি, যিনি ইয়েমেনের পাহাড়ি অঞ্চলে এক গুহায় লুকিয়ে আছেন, তার উপর হামলা চালানো এক প্রকার অসম্ভব। কঠোর নিরাপত্তার কারণে তাকে ধরার চেষ্টা করতে গিয়ে ইসরায়েল বারবার ব্যর্থ হয়েছে। হুথির এই অনমনীয় শক্তি, তাদের সংগ্রামী মনোভাব ইসরায়েলের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যতই শক্তি প্রদর্শন করুক ইসরায়েল, ততই হুথিরা তাদের প্রতিরোধ শক্তি আরও শক্তিশালী করে তোলে। তাই এই লড়াইয়ে ইসরায়েলের জয়ী হওয়ার কোনো লক্ষণ নেই, বরং হুথির শক্তির সামনে তাদের অবস্থান আরও সংকটজনক হয়ে উঠছে। বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে যখন তীব্র উত্তেজনা, ঠিক তখনই বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সিদ্ধান্ত আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে ঝড় তুলেছে। যে পারমাণবিক কর্মসূচি নিয়ে এতকাল ইরানকে কোণঠাসা করার চেষ্টা চলছিল, সেই কর্মসূচি এবার নিজেই শুরু করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের নতুন পারমাণবিক পরীক্ষা, ইরানের রোম হর্ষক প্রতিক্রিয়া। পৃথিবী আবার একবার রুদ্ধশ্বাস মুহূর্তে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন পেন্টাগনকে 1992 সালের পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় চালাতে হবে। রাশিয়া ও চীনের সঙ্গে পারমাণবিক প্রতিযোগিতার আড়ালে এই পদক্ষেপকে ইরান আন্তর্জাতিক শান্তি ভাঙার গুরুতর হুমকি হিসেবে আখ্যায়িত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি এক্সে বলেন, একটি পারমাণবিক অস্ত্রধারী বুলি আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে। এটি পশ্চাদমুখী এবং দায়িত্বহীন। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিস্তার ঝুঁকি। আরাকচি আরও সতর্ক করেছেন যে একই বুলি আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে দানবীয় করে তুলছে এবং আমাদের সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলিতে আরও হামলার হুমকি দিচ্ছে। তার ভাষায়, আন্তর্জাতিক আইন ও মানবতার উপর এই আক্রমণ। আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র তাদের প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করে যুদ্ধ বিভাগ করেছে, যা তাদের প্রকৃত আগ্রাসী চরিত্র প্রকাশ করে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব বলেও অভিহিত করেন। ইরানকে অবমূল্যায়ন করার সময় শেষ। পশ্চিমা বিশ্ব ভেবেছিল জ্বালানি ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে ইরান পিছিয়ে থাকবে, কিন্তু তেহরান তা উল্টো প্রমাণ করছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি আজ আরও শক্তিশালী এবং আত্মনির্ভর। মার্কিন বোমার ঝড়েও ইরান ফিরে দাঁড়িয়েছে নতুন পরীক্ষা, নতুন প্রযুক্তি, নতুন প্রজন্মের অস্ত্রের সঙ্গে। ইরান শুধুমাত্র প্রতিরক্ষা করছে না, তারা প্রতিশোধের প্রস্তুতিও নিচ্ছে। জুন মাসে ইসরায়েলের সঙ্গে চলা 12 দিনের যুদ্ধে মার্কিন বাহিনী তাদের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালিয়েছিল। তারপর ইরান স্থির থেকে গেছে। তারা স্পষ্ট করে দিয়েছে যে শান্তিপূর্ণ পারমাণবিক ক্ষমতার চর্চা বন্ধ করা হবে না। বিশেষজ্ঞরা বলছেন, ইরান এখন নিজের শক্তি ছাপিয়ে আন্তর্জাতিক মঞ্চে নতুন নকশা আনছে। পূর্ববর্তী নিষেধাজ্ঞা, বোমা হামলা বা আন্তর্জাতিক চাপ কিছুই তাদের থামাতে পারেনি, বরং এসবই ইরানকে আরও আত্মনির্ভর এবং শক্তিশালী করেছে। বিশ্বের কাছে ইরানের বার্তা স্পষ্ট, তারা একমাত্র প্রতিরক্ষা করছে না, তারা প্রতিসাম্য বজায় রাখার ক্ষমতা দেখাচ্ছে। এই পরিস্থিতি নতুন করে পারমাণবিক প্রতিযোগিতার উত্তেজনা ছড়াচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা পুনরায় চালালে ইরানও তার প্রস্তুতি সম্পন্ন শক্তি প্রদর্শনের জন্য প্রস্তুত। আরাকচি আরও বলেন, দুনিয়াকে জবাবদিহি করতে হবে। এমন অস্ত্রের বিস্তার স্বাভাবিক করা মানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি। বার্তা স্পষ্ট, ইরান আর পিছিয়ে নেই। শেষ লাইনটি রোমহর্ষকভাবে বলে, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পারমাণবিক শক্তি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নয়, তেহরানও এখন তার অস্ত্র শক্তির ছাপ দিয়ে দেখাচ্ছে যে তাকে হালকাভাবে নেওয়া যাবে না। পারমাণবিক শক্তি, আত্মনির্ভরতা এবং প্রস্তুতিশীলতা, ইরান এখন আন্তর্জাতিক মঞ্চের খেলার নিয়ম পরিবর্তন করছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেও ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে উৎসাহ দিচ্ছে চীন। নতুন আগুন জ্বলছে মধ্যপ্রাচ্যে। রাতের আকাশে যেন নতুন আগুন জ্বলছে। পশ্চিমা নিষেধাজ্ঞার ভারে দমে না গিয়ে বরং ছাই থেকে উঠে আবার জেগে উঠছে তেহরান। সিএনএনের এক বিস্ফোরক প্রতিবেদনে বলা হয়েছে, চীন এখন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে গোপনে শক্তিশালী করছে। যে কর্মসূচিকে একসময় ভেবে নেওয়া হয়েছিল শেষ হয়ে গেছে, তা আবার জেগে উঠেছে, আর এবার আগের চেয়েও ভয়ঙ্কর রূপে। ইউরোপীয় গোয়েন্দা সূত্র জানিয়েছে, চীন থেকে ইরানে পাঠানো হচ্ছে 2000 টন সোডিয়াম পারক্লোরেট, যা ক্ষেপণাস্ত্র জ্বালানি তৈরির জন্য অপরিহার্য উপাদান। এই পরিমাণ উপাদান দিয়ে তৈরি করা যাবে অন্তত 500টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যথেষ্ট পুরো মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে দিতে। আর এই চালান এসেছে সে সময়ে যখন ইসরায়েল গত জুনে 12 দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও পারমাণবিক স্থাপনাগুলিতে ব্যাপক হামলা চালিয়েছিল। তবে তেহরান হার মানেনি, বরং যুদ্ধ শেষে তারা ঘুরে দাঁড়িয়েছে। রাশিয়া ও চীনের সঙ্গে নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তুলেছে। তেহরান বলছে, যখন পশ্চিম মুখ ফিরিয়ে নেয়, পূর্ব তখন কাঁধে হাত রাখে। চীনের ভূমিকা এখন স্পষ্ট। বেইজিং ইরানের পুনর্গঠন প্রচেষ্টাকে নীরবে উৎসাহ দিচ্ছে। নিষেধাজ্ঞার ফাঁক গলে পৌঁছে যাচ্ছে জ্বালানি, যন্ত্রপাতি, প্রযুক্তি। ইরানও থেমে নেই। তারা এখন একের পর এক নতুন প্রজন্মের উন্নত ক্ষেপণাস্ত্র তৈরি করছে। এক ভিডিওতে দেখা গেছে, ভূগর্ভস্থ এক গোপন অস্ত্রাগারে সাজানো রয়েছে শত শত ক্ষেপণাস্ত্র, নতুন রূপে নতুন যুদ্ধে নামার অপেক্ষায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট ভাষায় বলেছেন, আমাদের প্রতিরক্ষা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমেরিকার নেই। ইরান তার আত্মরক্ষার ক্ষমতা বাড়াবে যত দূরেই যেতে হয়। বিশ্লেষকরা বলছেন, ইরান এখন শুধু অস্ত্র তৈরি করছে না, বরং ভয় তৈরি করছে। কারণ তারা দেখিয়ে দিয়েছে, মার্কিন ঘাঁটি হোক বা ইসরায়েলি ভূখণ্ড, ইরানের ক্ষেপণাস্ত্র যে কোনো জায়গায় পৌঁছাতে পারে। জুনের যুদ্ধেই তারা হামলা চালিয়েছিল কাতারে অবস্থিত মার্কিন আল উদেইদ ঘাঁটিতে, যা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক কেন্দ্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি স্বীকার করেছেন, ইরান এখন এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এবং যে কোনো দূরত্বে আঘাত হানতে পারে। কিন্তু এই সতর্কবার্তাও যেন ইরানের গতিকে থামাতে পারেনি, বরং তেহরান ঘোষণা দিয়েছে তারা আর 2015 সালের পারমাণবিক চুক্তি JCPOA এর অধীনে আবদ্ধ নয়। চুক্তির মেয়াদ শেষ, এখন শুরু হয়েছে ইরানের স্বাধীন যুগ। বিশ্লেষক জেফ্রি লুইস বলেছেন, 2000 টন সোডিয়াম পারক্লোরেট মানে প্রায় 500 ক্ষেপণাস্ত্র। ইরান 1 মাস আগেও 200 ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করেছিল। এখন তারা হারানো প্রতিটি ক্ষেপণাস্ত্র পুনর্নির্মাণ করছে। তেহরানের বার্তা স্পষ্ট, যুদ্ধ হোক বা নিষেধাজ্ঞা, তারা আর থামবে না। চীনের সহায়তা তাদের কেবল জ্বালানি দেয়নি, দিয়েছে আত্মবিশ্বাস। এখন প্রশ্ন একটাই, যদি আবার যুদ্ধের আগুন জ্বলে ওঠে, তখন এই নতুন ক্ষেপণাস্ত্রগুলো কোথায় নিশানা করবে? ইসরায়েলের দিকে নাকি কাতারের মার্কিন ঘাঁটির দিকে? বিশ্ব তাকিয়ে আছে, আর ইরান ধীরে ধীরে নিজের অগ্নিশক্তি গড়ে তুলছে, নিষেধাজ্ঞার ছাই থেকে উঠে এক অনিবার্য পুনর্জন্মের মতো। ইসরায়েলের 60,000 বনাম হামাসের 20,000। 2 বছর যুদ্ধ, বিলিয়ন ডলারের খরচ, হাজারো প্রাণহানি, তবুও হামাস টিকে আছে। ইসরায়েলের দাবি তাদের 90% শক্তি ধ্বংস করা হয়েছে, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। গাজার অন্তরে আজও দাঁড়িয়ে আছে 20,000 সশস্ত্র যোদ্ধা, ভাঙতে না পারা প্রতিরোধ। যুদ্ধ শুরুর আগে ধারণা ছিল হামাসের যোদ্ধা সংখ্যা 30,000-এর কাছাকাছি। দ্য আটলান্টিকের সাম্প্রতিক রিপোর্ট বলছে, এখনও অন্তত 20,000 যোদ্ধা মাঠে সক্রিয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানাচ্ছে, 2023 সালের যুদ্ধ শুরুর পর থেকে প্রায় 10 থেকে 15,000 নতুন যোদ্ধা যুক্ত হয়েছে হামাসে। একই সময়ে অনুরূপ সংখ্যক যোদ্ধা নিহত হয়েছে। এখানেই মোড়। ধ্বংসের দাবির মাঝেও আবার জন্ম নিচ্ছে নতুন লড়াইয়ের আগুন। অঙ্ক 2, ইসরায়েলের প্রস্তুতি সন্দেহের ছায়া। অন্যদিকে ইসরায়েল দাঁড়াচ্ছে এক বিশাল মোড়ে। গাজা দখলের পরিকল্পনা নিয়ে তারা নামাচ্ছে প্রায় 7,000 রিজার্ভ সেনা। 2 সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রথম ধাপের ডাক। 40 থেকে 50,000 সেনা ফিরবেন সামরিক পোশাকে। নভেম্বর, ডিসেম্বর, এরপর ফেব্রুয়ারি, মার্চে আসবে আরও 2 দফা ডাক। সব মিলিয়ে 1,30,000-এর মতো রিজার্ভ সেনা থাকবে মাঠে। তবুও প্রশ্ন থেকে যায়, সবাই কি যুদ্ধে নামবেন? রিপোর্ট বলছে, তাদের অনেকেই মানসিক চাপে ভুগছেন। টাইমস অফ ইসরায়েলের এক জরিপে উঠে এসেছে, প্রায় 40% সেনা মনে করছেন তাদের লড়াইয়ের মনোবল অনেক কমে গেছে। টুইস্টটা এখানে,
বড় সেনাবাহিনী গড়েও ইসরায়েল ভেতর থেকে দুর্বল হয়ে পড়ছে। অঙ্ক 3, সেনাবাহিনীর সংকট। ইসরায়েলের স্থায়ী সেনাবাহিনী মাত্র 1,69,000। দ্য উইক জানাচ্ছে অন্তত আরও 10 থেকে 12,000 পূর্ণকালীন সেনার প্রয়োজন, যাতে সেনাবাহিনী অপটিমাল হতে পারে। এজন্য বছরে অতিরিক্ত 600 থেকে 700 জনকে নিয়োগ দেওয়ার চিন্তাও করছে তারা। তবুও হামাসকে দমন করতে এই শক্তি কি যথেষ্ট? 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধই তার উত্তর দিচ্ছে। অঙ্ক 4, গাজার বুকে মানবিক বিপর্যয়। অঙ্ক 4, গাজার বুকে মানবিক বিপর্যয়। গাজার মাটিতে চলছে অন্য যুদ্ধ। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ঘোষণা করেছেন গাজা এখন দুর্ভিক্ষের দ্বার প্রান্তে। হাজারো শিশু অপুষ্টিতে মারা যাচ্ছে। গাজার মানবিক সংকটকে আরও ঘনীভূত করেছে এই অবিরাম যুদ্ধ। আরেক করুণ অধ্যায়। প্রায় 49 জন জিম্মি এখনো হামাসের হাতে রয়েছে বলে ধারণা। এর মধ্যে প্রায় 20 জন জীবিত থাকার খবর পাওয়া গেছে। অঙ্ক 5, বিশ্ব রাজনীতির চাপ। যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের ভেতরেও চলছে রাজনৈতিক ঝড়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গাজা দখল পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনার মুখে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দল সবাই প্রশ্ন তুলছে, এই যুদ্ধের শেষ কোথায়? যুদ্ধের ময়দানে একপাশে ইসরায়েলের 60,000 সেনা, অন্য পাশে হামাসের 20,000 যোদ্ধা। কাগজে কলমে হামাস হয়তো দুর্বল, কিন্তু বাস্তবের লড়াইয়ে তাদের অস্তিত্ব এখনো ইসরায়েলের জন্য এক অমোঘ দুঃস্বপ্ন।